স্টুডেন্ট, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের পাস কোর্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের মডিউল 1 থেকে একটা গুরুত্বপূর্ণ 15 নম্বরের বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, জাতি কাকে বলে এবং তার সঙ্গেই আছে জাতীয় জনসমাজ গঠনের প্রধান উপাদানগুলি আলোচনা করো। প্রথমে তোমাদের সংক্ষেপে বিষয়বস্তুটা বলে দেব, তারপরে প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা নিয়ে আলোচনা করব। তারও আগে বলে রাখি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো, বোর্ডে এই যে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। চলো আজকে যে আলোচনার বিষয় সেটা তোমরা একটু বুঝে নাও। যে প্রথমেই আমাদের বোঝা দরকার যে জাতি কাকে বলে। দেখো, জাতি কাকে বলে সেটা যদি আমাদের জানতে হয় তাহলে তিনটে বিষয় এখানে গুরুত্বপূর্ণ। দেখো, আমি তিনটে বিষয় বক্স করে করে বোর্ডে লিখে দিয়েছি। একটা হচ্ছে জনসমাজ, আরেকটা হচ্ছে জাতীয় জনসমাজ, আরেকটা হচ্ছে জাতি। ভালো করে শোনো, একদম স্পষ্ট ধারণা তোমরা পেয়ে যাবে এই প্রশ্নের সম্পর্কে বা এই বিষয়বস্তুটা সম্পর্কে। দেখো, এই যে প্রথমে আসছে কি জনসমাজ। জনসমাজ কাকে বলে সেটাকে আমাদের জানতে হবে। জাতি জানতে গেলে জাতীয় জনসমাজ জানতে হবে, জাতীয় জনসমাজ জানতে গেলে জনসমাজ কাকে বলে জানতে হবে। জনসমাজ মানে কি? একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকা। একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকা, ভৌগোলিক এলাকা বলতে কি? কোনো একটা ম্যাপের কোনো একটা অংশ, ধরো এতটা একটা অংশ কোনো একটা ম্যাপের, এই এতটা পার্ট একটা, ঠিক আছে। এই নির্দিষ্ট একটা ভৌগোলিক এলাকার মানুষজন ধর্ম, ভাষা বা বংশ বিভিন্ন কারণে, ধর্ম, বংশ, ভাষা বিভিন্ন কারণে যখন তারা ঐক্যবদ্ধ হয় তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় জনসমাজ। তাহলে বুঝতে পারছো যে একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকা বা একটা নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে যখন মানুষজন ভাষা, ধর্ম, বংশ বিভিন্ন কারণে ঐক্যবদ্ধ হয় তখন তাকে বলা হয় জনসমাজ। আর এই জনসমাজের মধ্যে যখন রাজনৈতিক চেতনা আসে তখন সেটা হয়ে যায় কি? জাতীয় জনসমাজ। তখন সেটা কিসে পরিণত হয়? জাতীয় জনসমাজ। রাজনৈতিক চেতনা মানে কি? একটা জনসমাজ থেকে অন্য জনসমাজ পৃথক, এই যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাটাকেই বলা হচ্ছে রাজনৈতিক চেতনা, ঠিক আছে। আর এই রাজনৈতিক চেতনা থেকে যখন তারা পৃথক রাষ্ট্র গঠন করতে চায় বা পৃথক রাষ্ট্র গঠন করে তখন তারা জাতিতে পরিণত হয়। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে আর কি। একটা উদাহরণ দিলে তোমরা বুঝে যাবে যে পূর্ব পাকিস্তানটা এখন যেটা বাংলাদেশ, আগে সেটা পূর্ব পাকিস্তান ছিল। পূর্ব পাকিস্তানের মানুষজন কি করত? নিজেদের ভাষার ভিত্তিতে তারা কি হয়েছিল? ঐক্যবদ্ধ হয়েছিল। কারণ পাকিস্তানের সবাইকে উর্দু ভাষায় কথা বলে, সরকারি কাজকর্ম উর্দু ভাষায় চলে। আর সেক্ষেত্রে পূর্ব পাকিস্তানের মানুষজন যেহেতু বাংলা ভাষায় কথা বলে, তাদের সেই কারণে কি হচ্ছিল? সমস্যা হচ্ছিল। সেই সমস্যার কারণে তারা কি হলো? তারা একত্রিত হলো, তখন সেটা হলো জনসমাজ। যখন পৃথক রাষ্ট্র গঠন করবে, বাংলাদেশ পৃথক রাষ্ট্র গঠন করবে, তো এই যে চিন্তাভাবনা এলো, রাজনৈতিক চিন্তাভাবনা এলো, তখন সেটা জাতীয় জনসমাজে পরিণত হলো। আর 1971 সালে যখন বাংলাদেশ পৃথক রাষ্ট্র তৈরি হলো পূর্ব পাকিস্তান থেকে ভেঙে, সেটা কি হলো? জাতিতে পরিণত হয়ে গেল, অর্থাৎ রাষ্ট্রে পরিণত হয়ে গেল। আশা করি কনসেপ্টটা তোমরা বুঝতে পারলে। এবার দেখে নাও জাতীয় জনসমাজ, ঠিক আছে। জাতীয় জনসমাজ তো বললাম, জাতীয় জনসমাজ সবই বললাম। এবার জাতীয় জনসমাজ গঠনের যে উপাদান আছে সেগুলো আমি নোটসে আলোচনা করেছি, সেগুলো তোমরা দেখে নাও। আর তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা ছিল জাতির ধারণা ব্যাখ্যা করো, তার সঙ্গেই আছে জাতীয় জনসমাজ গঠনের প্রধান উপাদানগুলি লেখো। কি বলা হচ্ছে দেখো, রাষ্ট্রবিজ্ঞানের সবথেকে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হলো জাতি, জাতীয়তা আর জাতীয়তাবাদ। তিনটে জিনিস আছে, জাতি, জাতীয়তা আর হচ্ছে জাতীয়তাবাদ। এই বিষয়গুলির মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর যে সকল রাষ্ট্র ঔপনিবেশিক শক্তির কবল থেকে মুক্তি লাভ করেছে তাদের পেছনে প্রধানত কাজ করেছে জাতীয়তার মনোভাব, আর এই জন্যই এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, জাতি শব্দটির ইংরাজি প্রতিশব্দ হচ্ছে নেশন। এই নেশন শব্দটি ল্যাটিন শব্দ নেটিও থেকে এসেছে।
নেটীয় শব্দের অর্থ হলো বংশগত বা জন্মগত সূত্রে আবদ্ধ জনসমষ্টি। সুতরাং উৎপত্তিগত অর্থে জাতি বলতে একই বংশ থেকে আগত এক জনসমাজকে বোঝায়। তারপর কি বলা হচ্ছে দেখো, তবে রাষ্ট্রবিজ্ঞানে জাতির অর্থ ভিন্ন। এই জাতির কথা বলতে গেলে প্রথমে জানতে হবে জনসমাজ কাকে বলে। যখন একই ভূখণ্ডে এমন কিছু মানুষ বসবাস করে যাদের মধ্যে ভাষা, সাহিত্য, আচার ব্যবহার প্রভৃতির ক্ষেত্রে ঐক্য দেখা যায়, তখন তাদের বলে জনসমাজ। তারপরে দেখো, এই জনসমাজের মধ্যে যদি রাজনৈতিক চেতনা জাগে তখন তাকে বলে জাতীয় জনসমাজ। অন্য জনসমাজ থেকে নিজেদের পৃথক বলে মনে করা এবং নিজস্ব রাষ্ট্র গঠনের ইচ্ছা জেগে ওঠাকেই বলা হয় রাজনৈতিক চেতনা। এই রাজনৈতিক চেতনা সম্পন্ন জাতীয় জনসমাজ যখন রাষ্ট্র গঠন করে তখন কি হয় দেখো, তখন হচ্ছে কি জাতিতে পরিণত হয়। রাষ্ট্র গঠন করে তখন তাদের বলা হয় জাতি। লর্ড ব্রাইসের মতে জাতি হলো রাজনৈতিকভাবে সংগঠিত, বহিঃশাসন হতে মুক্ত একটি জনসমাজ। অর্থাৎ জাতীয় জনসমাজ যখন স্বাধীনতা লাভের, দেখো এখানে দেখো আরেকবার কি বলা হচ্ছে, যে লর্ড ব্রাইসের মতে জাতি হলো রাজনৈতিকভাবে সংগঠিত, বহিঃশাসন হতে মুক্ত একটি জনসমাজ। অর্থাৎ জাতীয় জনসমাজ যখন স্বাধীনতা লাভের রাজনৈতিকভাবে সংগঠিত হয় তখন জাতিতে পরিণত হয়। যেমন পূর্ব পাকিস্তানের মানুষদের মধ্যে ভাষা ও আচার আচরণের মিল ছিল, এই জন্য তারা একটি জনসমাজ ছিল। পরে তাদের মধ্যে রাজনৈতিক চেতনা জাগ্রত হলে তারা পাকিস্তান থেকে নিজেদের পৃথক ভাবতে শুরু করে, আর তখন তারা জাতীয় জনসমাজে পরিণত হয়। 1971 সালে বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্র গড়ে তুলে তারা পরিপূর্ণ জাতিরূপে আত্মপ্রকাশ করে। তারপর দেখো, জাতীয় জনসমাজ গঠনের উপাদান সমূহ। জাতীয় জনসমাজ হলো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী একটি জনসমষ্টি যাদের মধ্যে বংশ, ধর্ম, ভাষা, সংস্কৃতি ইত্যাদির মধ্যে ঐক্য আছে এবং যারা রাজনৈতিকভাবে সচেতন। সুতরাং জাতীয় জনসমাজ হলো জনসমাজ ও জাতির মধ্যবর্তী পর্যায়। এটা হবে, এই পর্যায়টা লিখবে না, এটা লিখবে মধ্যবর্তী পর্যায়। জাতীয় জনসমাজ গঠনের উপাদানগুলি হলো, কি বলা হচ্ছে দেখো, 1 নম্বর পয়েন্ট হচ্ছে বংশগত ঐক্য। এই পয়েন্টে কি বলা হচ্ছে দেখো, কোনো জনসমাজের সদস্যরা যখন বিশ্বাস করে যে আমাদের দেহে একই রক্ত প্রবাহিত বা আমাদের পূর্বপুরুষ এক, এই ধারণা একটি জনসমষ্টিকে ঐক্যবদ্ধ করে। এই ধারণা কি একটা জনসমষ্টিকে ঐক্যবদ্ধ করে। এই ঐক্যবোধ গভীরতর হলে তারা জাতীয় জনসমাজে পরিণত হয়। যেমন হিটলারের পেছনে বংশগত ঐক্যের কথা বিশেষ মর্যাদা পায়, তিনি জার্মানির শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছিলেন। বলছে হিটলারের পেছনে বংশগত ঐক্যের কথা বিশেষ মর্যাদা পাওয়ায় তিনি জার্মানিকে কি করেছিল, শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছিল। তবে বংশগত ঐক্যবোধ জাতীয় জনসমাজ গঠনের ক্ষেত্রে অপরিহার্য নয়। বর্তমানে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার উন্নতি লিখবে, এটা উন্নতি মার্কিন জাতি বিভিন্ন জাতির সংমিশ্রণে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো ভৌগোলিক ঐক্য। পরের পয়েন্ট হচ্ছে ভৌগোলিক ঐক্য। জাতীয় জনসমাজ গঠনের ক্ষেত্রে অন্যতম উপাদান হলো ভৌগোলিক ঐক্য। কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডে দীর্ঘকাল বসবাস করার ফলে মানুষের মধ্যে যোগাযোগ ও ভাবের আদান প্রদান ঘটে। দীর্ঘদিন বসবাসের ফলে জনসমাজ তাদের দেশকে মাতৃভূমি বলে মনে করে এবং এই মাতৃভূমিকে ঘিরে স্বদেশিকতা বোধ জন্মায় ও মাতৃভূমি রক্ষার জন্য তারা জীবন দান করতেও দ্বিধা করে না। তারপরে দেখো, তবে ভৌগোলিক ঐক্য জাতীয় জনসমাজ গঠনের ক্ষেত্রে অপরিহার্য নয়। তাছাড়া জাতীয় জনসমাজ গড়ে উঠতে পারে। বলছে তাছাড়া জাতীয় জনসমাজ গড়ে উঠতে পারে। তাছাড়া বলতে তাছাড়াও, অর্থাৎ এটা ছাড়াও জাতীয় জনসমাজ গড়ে উঠতে পারে। যেমন স্বাধীনতা লাভের এত বছর পরেও ভারতের বুকে সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতা বোধ জাতীয় ঐক্য ও সংহতিকে বিপন্ন করে তুলেছে। তারপরে দেখো পরের পয়েন্ট কি আছে, ভাষাগত ঐক্য। ভাষা হলো ভাবের বাহন। কোনো জনসমষ্টি যখন একই ভাষায় কথা বলে, একই ভাষায় রচিত সাহিত্য পাঠ করে, তখন তাদের মধ্যে
খুব সহজেই ঐক্যের বন্ধন গঠিত হয়। তারপর দেখো, ভাষাগত ঐক্যকে জাতীয় জনসমাজ গঠনের অপরিহার্য উপাদান বলা যায় না, কারণ ভারতের মতো দেশে একাধিক ভাষা প্রচলিত থাকার সত্ত্বেও দেশের জনসমাজে জাতীয় মনোভাব ক্ষুণ্ণ হয়নি। দেখো, জাতীয় মনোভাব কি ক্ষুণ্ণ হয়নি। আবার ইংরেজ ও আমেরিকানরা একই ভাষায় কথা বললেও তারা একই জাতিতে পরিণত হয়নি। পরের পয়েন্ট আছে ধর্মগত ঐক্য। জাতীয় জনসমাজ গঠনের ক্ষেত্রে ধর্মগত ঐক্য একটি বিশেষ ভূমিকা পালন করে। এটি একই ঈশ্বরের বিশ্বাসী একটি জনসমষ্টিকে ঐক্যবদ্ধ করে। যেমন ধর্মের ভিত্তিতে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি করেছে। তারপরে দেখো, তবে বর্তমানে এই উপাদানটিও জাতীয় জনসমাজ গঠনের ক্ষেত্রে অপরিহার্য নয়। ভারত, চীন, আমেরিকা প্রভৃতি দেশে বহু ধর্মের লোক বসবাস করলেও সেখানে কোনো জাতীয় ঐক্য ব্যাহত হয়নি। আবার একই ধর্মের মানুষ হয়েও বাংলাদেশ ও পাকিস্তান পৃথক জাতিরূপে গড়ে উঠেছে। তারপর দেখো, রাষ্ট্রনৈতিক ঐক্য, পরের পয়েন্ট। যদি কোনো জনসমাজ দীর্ঘদিন একই রাষ্ট্রের অধীনে একই শাসন ব্যবস্থার মধ্যে বসবাস করে, তখন তাদের মধ্যে একাত্মবোধের বাতাবরণ গড়ে ওঠে। এর ফলে জীবনে বহু সমস্যা তাদের কাছে অভিন্ন বলে মনে হয়। তবে রাষ্ট্রনৈতিক ঐক্য সবসময় সত্য হয় না। ভারতে হিন্দু মুসলমান দীর্ঘদিন একই শাসন ব্যবস্থার অধীনে বসবাস করলেও আজও তারা সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ হতে পারেনি। পরের পয়েন্ট আছে দেখো, অর্থনৈতিক ঐক্য। অর্থনৈতিক প্রয়োজন ও অধিকারের ভিত্তিতে জনসমাজের মধ্যে ঐক্যবোধ জাগ্রত হতে পারে। ব্রিটিশ রাজত্বকালে অর্থনৈতিক শোষণে শোষিত হয়ে ভারতবাসী জাতীয়তাবাদের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল হয়। তারপর দেখো, ভাবগত ঐক্য। এক্ষেত্রে কি বলা হচ্ছে, জাতীয় জনসমাজ গঠনের ক্ষেত্রে উপরোক্ত বাহ্যিক উপাদানগুলি গুরুত্বপূর্ণ হলেও অপরিহার্য নয়। গুরুত্বপূর্ণ উপাদান হলো ভাবগত ঐক্য। যদি কোনো জনসমষ্টি বিশ্বাস করে যে তাদের মধ্যে যতই ভাষাগত ও ধর্মগত পার্থক্য থাকুক না কেন, তথাপি তারা ঐক্যবদ্ধ, এই মনোভাব তাদের জাতীয় জনসমাজে পরিণত করে। এবার দেখো, মূল্যায়ন কি বলা হচ্ছে। দেখো, উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় জাতীয় জনসমাজ গঠনের ক্ষেত্রে বাহ্যিক ও ভাবগত উপাদান উভয়ই কাজ করে, তবে ভাবগত ঐক্য সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান। ভাষা, ধর্ম, কুল ইত্যাদি বড় কথা নয়, সব থেকে বড় কথা হলো দেশপ্রেম, আর এই দেশপ্রেম সহস্র জীবনকে এক সূত্রে বাঁধতে পারে।